দেখো, তোমরা আগের দিন যখন ইনকমপ্লিট ডমিনেন্স পড়ছিলে, এক্সাম্পল কি কি পেয়েছিলে তার? 4 o'clock plant, ভেরি গুড। তার মানে তুমি বলতে চাইছো মিরাবিলিস জালাপা, স্ন্যাপড্রাগন, ফাউল, অন্ডালেশিয়ান ফাউল। ভেরি গুড। তাহলে মিরাবিলিস জলাপাব, এটাকে আমরা বলছি 4 o'clock ফ্লাওয়ার বা সন্ধ্যা মালতী, তাই তো? তারপর আমরা পেয়েছিলাম স্ন্যাপড্রাগন, ওকে। আর তারপরে আমরা পেয়েছিলাম অন্ডালুসিয়ান স্যার ফাউল। হ্যাঁ, আমাদের সোমবারের ক্লাসে এগুলো হয়নি স্যার। ঠিক আছে, যেটা পড়াচ্ছি সেটা মন দিয়ে শোনো, কি হয়নি না হয়নি সবই আমি জানি, ঠিক আছে? আসবো আমি সেগুলোতে, কনসেন্ট্রেট করো। তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স এটা কোন কোন জায়গাতে পাবো আমরা? মিরাবিলিস জালাপা, স্ন্যাপড্রাগন, অন্ডালুসিয়ান ফাউল, এই জায়গাগুলোতে, ঠিক আছে? পড়েছো তোমরা আগের দিন। নেক্সট দেখো, আবার আরেকটা জায়গা আমরা বলতে চাইছিলাম, দ্যাট ইজ যখন তোমরা দেখলে রাউন্ড সিড শেপ, তাহলে রাউন্ড সিড শেপের জন্য জিনোটাইপ কি পেয়েছিলাম আমরা? আইদার ক্যাপিটাল আর অথবা ক্যাপিটাল আর স্মল আর, এই দুটোর জন্য ছিল রাউন্ড সিড শেপ। আর তার সঙ্গে সঙ্গে দেখো, আমরা যদি স্মল আর পাই তাহলে তখন সিড শেপটা কেমন হয়ে যাবে? wrinkled, wrinkled, তখন সেটা হয়ে গেল রিঙ্কেলড সিড শেপ, ওকে। তাহলে রাউন্ড সিড শেপ আর এটা হয়ে গেল রিঙ্কেলড সিড শেপ। আরো তোমরা আরেকটা জিনিস খেয়াল করেছিলে, আমরা প্রথম দিন পড়তে গিয়ে পড়ছিলাম বা পড়িনি কিছু একটা, যে স্টার্চ গ্রেন এর পরিমাণটা কতটা তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে সেখানে কতটা কি তার তার শেপটা কেমন কি হবে, ঠিক আছে? ধরো স্টার্চ গ্রেন যদি আমরা দেখি যে অনেক লার্জার অ্যামাউন্টে আছে স্টার্চ গ্রেন, তাহলে লার্জার অ্যামাউন্টে স্টার্চ গ্রেন থাকলে কি হবে? সেটা হবে রাউন্ড। এবং দেখো সেই জায়গাতে আমি যদি বলি যে আরেকটা, ধরো এই জিনটা দিয়ে আমি এটা রেগুলেট করছি, যে ক্যাপিটাল আর মানে রাউন্ড শেপ। আবার দেখো ক্যাপিটাল আর মানে আমি বললাম স্টার্চ গ্রেন সেটা কেমন পরিমাণে আছে? লার্জার অ্যামাউন্টে আছে, অনেক বেশি পরিমাণে আছে, ওকে। এবং সেটা রাউন্ড হচ্ছে। আবার দেখো ক্যাপিটাল আর স্মল আর এই জিনোটাইপটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা স্টার্চ গ্রেনটা, অ্যামাউন্ট অফ স্টার্চ গ্রেন পাবো মিডিয়াম, ওকে। আর অ্যামাউন্ট অফ স্টার্চ গ্রেন যদি মিডিয়াম হয় তাহলে তখনও কিন্তু আমরা সিড শেপটাকে কেমন অবস্থায় দেখতে পাবো? রাউন্ড, তাই না? আর যখন দেখবো যে স্মল আর তখন এখানে স্টার্চ গ্রেনের পরিমাণটা কি হবে? খুব অল্প, স্মল অ্যামাউন্টের স্টার্চ গ্রেন তৈরি হলো। আর যদি স্মল অ্যামাউন্টের স্টার্চ গ্রেন তৈরি হয় তাহলে সেটা কেমন হয়ে যাবে? রাউন্ড না রিঙ্কেলড? বলো। রিঙ্কেলড। তাহলে আমি যদি তোমায় বলি যে জিনোটাইপ তিনটে এরকম লিখলাম, ক্যাপিটাল আর স্মল আর, এখানে বানালাম সিড শেপ, এখানে বানালাম সাইজ অফ স্টার্চ গ্রেন। তাহলে বলো ক্যাপিটাল আর মানে সিড শেপ কেমন? রাউন্ড রিঙ্কেলড। আর স্টার্চ গ্রেনের সাইজটা দেখো, ক্যাপিটাল আর মানে কেমন? লার্জ। এটা মানে মিডিয়াম, আর এটা মানে হচ্ছে স্মল। তাহলে এখান থেকে তুমি একটা সিদ্ধান্তে আসতে পারলে, দেখো যে সিডের শেপ এইটা কিন্তু একটা নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্সকে এক্সপ্রেস করে, তাই না? নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্সকে এক্সপ্রেস করে। বুঝতে পারলে বলার দরকার নেই, বুঝতে না পারলে বলবে। তাহলে নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্সকে এটা
এক্সপ্রেস করছে। আর যদি আমরা দেখি যে সাইজ অফ স্টার্চ গ্রেন, তাহলে এটা কি বলতো নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্সকে এক্সপ্রেস করছে নাকি এটা ইনকমপ্লিট ডমিনেন্সকে এক্সপ্রেস করছে? incomplete dominance के express ভেরি গুড। তাহলে দ্যাট ইজ ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে বলো, তোমাকে কোয়েশ্চেন বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইনকমপ্লিট ডমিনেন্স। এক নম্বর অপশন মিরাবিলিস জলাপার ফ্লাওয়ার কালার, দু নম্বর অপশন স্ন্যাপড্রাগনের ফ্লাওয়ার কালার, তিন নম্বর অপশন কোট কালার অফ অন্ডালুসিয়ান ফাউল, চার নম্বর অপশন সাইজ অফ স্টার্চ গ্রেন ইন পি প্লান্ট, পাঁচ নম্বর অপশন সবগুলোই এক্সাম্পল অফ ইনকমপ্লিট ডমিনেন্স। টেল মি দ্য আনসার। সবগুলো ক্লিয়ার এভরিবডি? তাহলে আমি এখান থেকে একটা স্টেটমেন্টে, হ্যাঁ ভেরি গুড, তাহলে এখান থেকে আমরা, হ্যাঁ সবাইকে আনসার দেওয়ার দরকার নেই বাবু, একজন দুজন দিলেই চলবে, ঠিক আছে? তাহলে দেখো যে যখন আমরা বলছি যে সিড শেপটাকে ক্যারেক্টার হিসাবে নিচ্ছি, তাহলে সিড শেপকে যদি ক্যারেক্টার হিসাবে নিই, তাহলে দিস ইন্ডিকেটস আর নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্স। দেখো যে ক্যাপিটাল আর হলে রাউন্ড, ক্যাপিটাল আর স্মলার হলেও রাউন্ড, আর একমাত্র স্মলার হলে সেটা রিঙ্কাল। কিন্তু যখনই আমরা ওই সেম জিন দ্বারা রেগুলেটেড সাইজ অফ স্টার্চ গ্রেন নিয়ে কাজ করব, when we are considering size of starch grain, then it would not be expressed as a normal Mendelian genetics, it will express incomplete dominance। এটা তোমাকে incomplete dominance শো করবে। তাহলে এখান থেকেই বলো তো, আমি তোমাকে ধরে নিয়ে আরেকটা জায়গাতে যদি নিয়ে যেতে চাই, যে এই আর যে জিনটা, এই আর যে জিনটা বলো তো, এই একটাই জিন ক্যাপিটাল আর স্মল আর সেম জিন তো নাকি ডিফারেন্ট জিন? ক্যাপিটাল সেম জিন, তার কারণ তোমরা জানো অ্যালিল মানে তারা সেম জিন। ভেরি গুড। তাহলে যদি এরা সেম জিন হয়, তাহলে সেম জিন বলতো সিড শেপটাকেও রেগুলেট করছে, আবার সাইজ অফ স্টার্চ গ্রেনটাকেও রেগুলেট করছে। তার মানে আমি কি বলতে পারি যে ওয়ান জিন ইজ রেসপন্সিবল ফর এক্সপ্রেশন অফ মোর দ্যান ওয়ান ফেনোটাইপিক ক্যারেক্টার? ইন দ্যাট কেস ক্যান উই সে ওয়ান জিন is responsible for expression of more than one phenotypic character? phenotypic character বলো, বুঝলে যে একটা জিন একাধিক ফিনোটাইপিক ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল? বুঝতে পারছি সবাই? কথা বলো প্লিজ। ভেরি গুড। প্রাঞ্জল বুঝতে পারছো? প্রাঞ্জল আছো? প্রাঞ্জল আছো? না স্যার। তন্ময় প্লিজ নিজেকে মিউট করো, আমি বারবার বলছি। এত জনের ক্লাসে এরকম করলে হবে না, বুঝতে পারছো? পাশে আওয়াজ হচ্ছে, নিজেকে মিউট করো। বারবার এগুলো বলা যায় না বাবু। সবাই মিউট করে রাখো, আমি যাকে কথা বলতে বলবো শুধু সেই কথা বলবে, বাকি সবাই চুপচাপ শুনবে। আর যখন কিছু বলার দরকার হবে আনমিউট করে নিয়ে বলে আবার সঙ্গে সঙ্গে মিউট করবে। বড় হয়েছে, সবই শিখিয়ে দেওয়া যায়। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম ওয়ান জিন ইজ রেসপন্সিবল ফর এক্সপ্রেশন অফ মোর দ্যান ওয়ান ফেনোটাইপিক ক্যারেক্টার। ওকে, ওয়ান জিন ইজ রেসপন্সিবল ফর মোর দ্যান ওয়ান ফেনোটাইপিক এক্সপ্রেশন। আরো একটা এক্সাম্পল নাও, ধরো আমি তোমাকে আরো একটা এক্সাম্পল বলি, কিরকম? সিকল সেলড অ্যানিমিয়া। সিকল সেলড অ্যানিমিয়া, দেখো সিকল সেল অ্যানিমিয়া এটা এক ধরনের ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারটাতে খেয়াল করো যে যখনই কোনো একটা ডিসঅর্ডারের শেষে এমআইএ মিয়া থাকবে, তার মানে বুঝবে যে দ্যাট ইজ রিলেটেড টু ব্লাড। তাহলে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি মিয়া থাকে, তার মানে সেই ডিজিজটা দ্যাট ইজ ডেফিনেটলি রিলেটেড টু ব্লাড। এবার দেখো, ব্লাড মানে আমরা বললাম ব্লাডের মধ্যে আছে আরবিসি। আরবিসি মানে আমি বললাম আরবিসির মধ্যে আছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন মানে তোমরা জানো হিম
অ্যান্ড গ্লোবিন, হিম অ্যান্ড গ্লোবিন। গ্লোবিনের মধ্যে আবার তোমরা জানো যে দুটো প্রোটিন আছে, পলিপেপটাইড আছে, একটা হচ্ছে দুটো আলফা চেন, তাই আমরা বললাম আলফা 2 চেন, আর দুটো বিটা চেন, তাই বললাম বিটা 2 চেন। তাহলে 2 আলফা 2 বিটা আছে, ঠিক আছে। তোমরা জানো হয়তো যে আলফা তৈরির জন্য রেসপন্সিবল হচ্ছে ক্রোমোজোম নাম্বার 16, আর বিটা তৈরির জন্য রেসপন্সিবল হচ্ছে ক্রোমোজোম নাম্বার 11। আলফা তৈরির জন্য রেসপন্সিবল হচ্ছে ক্রোমোজোম নাম্বার 16, আর বিটা তৈরির জন্য রেসপন্সিবল হচ্ছে ক্রোমোজোম নাম্বার 11। এবার দেখো এখানে আমি ক্রোমোজোম নাম্বার 11টাকে নিচ্ছি, বিটা চেনটাকে নিচ্ছি। এই বিটা চেনের যদি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স তুমি দেখো, তাহলে দেখবে যে বিটা চেনের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা এইভাবে আছে, দ্যাট ইজ সামথিং লাইক ভ্যালিন, হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, প্রোলিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড নাম্বার 1, অ্যামিনো অ্যাসিড নাম্বার 2, অ্যামিনো অ্যাসিড নাম্বার 3, অ্যামিনো অ্যাসিড নাম্বার 4, অ্যামিনো অ্যাসিড নাম্বার 5, 6, 7। আমি সবগুলোকে বাদ দিচ্ছি। ধরো এই যে গ্লুটামিক অ্যাসিড, এটা কত নম্বর অ্যামাইনো অ্যাসিড? 6th অ্যামাইনো অ্যাসিড। ব্লাডের আরবিসির হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনের বিটা চেনের 6th অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড। এই গ্লুটামিক অ্যাসিডটাকে যদি আমরা একটা পয়েন্ট মিউটেশনের সাহায্যে, তোমরা পড়বে পরে পয়েন্ট মিউটেশন, আমি পড়াবো ডিটেলে, তাহলে একটা পয়েন্ট মিউটেশনের সাহায্যে যদি আমরা দেখি যে এখান থেকে গ্লুটামিক অ্যাসিডটা বেরিয়ে গেছে আর গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে সেই জায়গাতে ঢুকে পড়েছে ভ্যালিন, তাহলে ভ্যালিন ঢুকে পড়লে এখন সেটা কেমন হয়ে যাবে বলো চেনটা? ভ্যালিন, হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, প্রোলিন, ভ্যালিন, গ্লুটামিক অ্যাসিড। তাহলে 6th অ্যামাইনো অ্যাসিডটা কি হয়ে গেছে বিটা গ্লোবিন চেনের? গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ইন প্লেস অফ গ্লুটামিক অ্যাসিড ইট উড বি কনভার্টেড টু ভ্যালিন। ভ্যালিন। তাহলে এই চেঞ্জেসটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আরবিসিটার শেপ ছিল কেমন? এরকম বাইকনকেভ। হ্যাঁ, এখন চাঁদের মতো হয়ে যাবে। তাহলে সেখান থেকে দ্যাট উড বি কনভার্টেড টু সিকেল শেপ, দ্যাট উড বি কনভার্টেড টু সিকেল শেপ। তাহলে এই যে সিকেল শেপে কনভার্সন করলো, তাহলে এই সিকেল শেপে কনভার্সন মানে আমি তাকে বললাম সেই ডিসঅর্ডারটার নাম সিকেল সেল অ্যানিমিয়া। এবার প্রশ্ন, এইটা তো একটা নর্মাল প্রোটিন, দেখো এটা একটা নর্মাল প্রোটিন, তাহলে এই নর্মাল প্রোটিনটা তৈরির জন্য যে ডিএনএটা রেসপন্সিবল, তার মধ্যে যে জিনটা আছে, সেই জিনটাকে আমরা বলছি HBA জিন, HBA জিন, ঠিক আছে? সেই জিনটার নাম হয়ে গেল HBA জিন। এবার এই যে HBA জিনটা দেখো, যখন আমি সেখানে মিউটেশন করে দিলাম, তাহলে মিউটেশন করার পরে যে ফল্টি জিনটা তৈরি হলো, সেই ফল্টি জিনটাকে এখন আমরা আর HBA জিন বলি না, ইট ইজ নাও নেমড অ্যাজ HBS জিন। ক্লিয়ার? তাহলে বলো, যদি আমি তোমায় বলি যে বিটা গ্লোবিন জিনের 6 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা গ্লুটামিক অ্যাসিড আছে, তার মানে কোন জিন থেকে তৈরি হয়েছে এটা? HBA জিন থেকে। HBA জিন থেকে। আর আরে স্যার, এই জিনের ব্যাপারটা একটু আরেকবার বলবেন? বললাম যখন এই যে প্রোটিনটা তৈরি হয়েছে, দেখো এই প্রোটিনটা নর্মাল প্রোটিন, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্রোটিন নর্মাল, এই নর্মাল প্রোটিনটা যে জিন থেকে তৈরি হয়েছে সেই জিনটাকে আমরা বললাম সেটা HBA। HBA জিন। ওকে, আচ্ছা, হ্যাঁ। এবার HBA জিন যেটা দেখো, এটার পয়েন্ট মিউটেশন হয়ে গেল। হ্যাঁ, ওটা HBS জিনে পরিণত হয়েছে, তাই জন্যই এই ডিসঅর্ডারটা দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে HBA তাই তো? জিনটা বাই মিনস অফ হ্যাঁ। পয়েন্ট মিউটেশন ইট উড বি কনভার্টেড টু HBS জিন। আর যখন HBS জিনে কনভার্ট করলো, তখন তার থেকে তুমি যে প্রোডাক্টটা পাবে, সেই প্রোডাক্টে 6th অ্যামাইনো অ্যাসিডটা গ্লুটামিক অ্যাসিড না থেকে কে হয়ে যাবে? ভ্যালিন। বোঝা গেল? আর এই কনভার্সনটা হয়ে গেলেই বাইকনকেভ আরবিসি উড বি কনভার্টেড টু সিকেল শেপড আরবিসি, আর ওই ডিসঅর্ডারটাকে আমরা বলছি সিকেল সেল অ্যানিমিয়া। ক্লিয়ার এভরিবডি? বুঝলাম সবাই? ক্লিয়ার। ওকে, এবার দেখো, তাহলে দুটো একই জিনের যদি দুটো ফর্ম তুমি পাও, দেখো HBA HBS দুটো সেম জিন, দেখো মডিফাই হয়ে গেছে একটু, তাহলে এখানে আমরা এরকম একটা জিনোটাইপ পেতে পারি একটা ইন্ডিভিজুয়ালের HBA HBA,
তাহলে বলো তো তার কোনো অ্যালিলের কপিতে কি মিউটেশন হয়েছে? না। তাহলে যদি না হয় তাহলে তার আরবিসি কেমন দেখতে বলো? বাইকনকেভ। হুম। তার বেশি বাইকনকেভ এবং পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি হলেও তার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি হলেও তার আরবিসি বাইকনকেভ, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম হলেও তার আরবিসি বাইকনকেভ। ওকে, আর দেখো যদি এরকম হয় জিনোটাইপটা HbA HbS, তাহলে তখন দেখো তার আরবিসিটা বাইকনকেভ যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি হয়, তার আরবিসিটা সিকেল শেপড যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কম হয়। আর যদি আমরা দেখি যে এটা হয়ে গেছে HbS HbS, তাহলে এট এনি কস্ট তার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি হোক কিংবা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম হোক, তার আরবিসি হয়ে যাবে তার আরবিসি হয়ে গেল সিকেল শেপ। তাহলে বলো তো আমি একটা প্যারেন্ট নিলাম যেখানে আছে HbA HbA, তার আরবিসি কেমন? নরমাল। নরমাল বাইকনকেভ। বাইকনকেভ। একজন নিলাম HbS HbS, তাহলে HbS HbS মানে তার আরবিসিটা কেমন? ডিফেক্টেড। সিকেল শেপ। সিকেল শেপ। তন্ময় তুমি এ করো না বাবু, তোমার পাশ থেকে একটা ভীষণ বাজে আওয়াজ হচ্ছে এবং তুমি শোনো মন দিয়ে, শুধু অসুবিধা হলে আমাকে পরে ফোন করে জিজ্ঞেস করে নিও। HbA HbA আর HbA HbS দেখো এই প্যারেন্টটার আরবিসি হচ্ছে বাইকনকেভ, এই প্যারেন্টটার আরবিসি হচ্ছে সিকেল শেপ। তাহলে এখান থেকে যখন গ্যামেট আসলো তখন কেমন আসলো? HbA, এখান থেকে গ্যামেট আসলো HbS। হুম। তাহলে যখন ফার্টিলাইজেশন হলো তখন জিনোটাইপটা হলো HbA HbS। তার মানে আমরা বলতে HbS পারি যে এর আরবিসিটা এরকমও হতে পারে যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি হয়, এর আরবিসিটা এরকমও হতে পারে যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম হয়। তাহলে বলতো এই ইন্ডিভিজুয়ালটার মধ্যে বোথ অফ দ্য প্যারেন্টের ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা এক্সপ্রেস করতে পেরেছি কিনা? আচ্ছা স্যার, বলছি এমন কি হতে পারে যে বাইকনকেভ আর সিকেল মিলে যেখানে একটা মিক্সড হয়ে একটা যেখানে একটা নিউ ব্রিড না। ফর্ম করেছে? না, তাহলে হতে পারে না ওরকম। চলো তাহলে এখানে দেখো যে কোনো একটাই। তাহলে এখানে এই যে HbA HbS তৈরি হলো, তাহলে এই ইন্ডিভিজুয়ালটা যখন প্লেনে থাকবে, সমতলে থাকবে, যেখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি, তাহলে তখন যতই তার HbA HbS থাকুক তার কিন্তু নর্মাল আরবিসি থাকবে। কিন্তু যখন সে অনেক হিলি এরিয়াতে ঘুরতে যাবে, রোটাং পাস যাবে, পাহাড়ে যাবে, তাহলে তখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন খুব কম, তখন আস্তে আস্তে কনভার্সনটা শুরু হবে বাইকনকেভ থেকে সিকেল শেপ। বোঝা গেল? একই ইন্ডিভিজুয়াল যখন অক্সিজেন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম থাকবে তখন আস্তে আস্তে ওটা চেঞ্জেস হতে থাকবে, আর যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি থাকবে তখন সেটা নর্মাল যেমন বাইকনকেভ ছিল তেমনই থাকবে। বুঝতে পেরেছো? পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই এটাও জায়গাটা কোডমিনেন্স। তাহলে এখানে দেখো এই যে ইন্ডিভিজুয়ালটা তৈরি হলো, এই ইন্ডিভিজুয়ালটা আমি বললাম যে বোথ অফ দ্য প্যারেন্টাল ক্যারেক্টারকে কমপ্লিটলি এক্সপ্রেস করছে। তাহলে এইটাকে আমরা কিসের এক্সাম্পল বলে রেখেছিলাম? কোডমিনেন্স। 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 এটাকে আমরা বলেছিলাম কোডমিনেন্স। তাহলে যখন আমরা দেখছি যে এই সিকেল সেল অ্যানিমিয়ার গল্পটা, এটা কি একটা কোডমিনেন্সকে এক্সপ্রেস করে? সিকেল সেল অ্যানিমিয়া হ্যাঁ। কোডমিনেন্সকে এক্সপ্রেস করছে। আবার দেখো সিকেল সেল অ্যানিমিয়ার জন্য রেসপন্সিবল ক্রোমোসোম নাম্বার কত? 11। 16 আর 11। এই 11 16 নয়, Just 11। 11। তাহলে যদি 11 এর জন্য রেসপন্সিবল হয়, তার মানে বলতো আমরা কি বলতে পারি যে 11 মানে তো অটোজোমাল। তাহলে সিকেল সেল অ্যানিমিয়া একটা অটোজোমাল কোডমিনেন্ট ডিসঅর্ডার। হুম। একটা অটোজোমাল কোডমিনেন্ট ডিসঅর্ডার। কোডমিনেন্ট ডিসঅর্ডার। অটোজোমাল কোডমিনেন্ট ডিসঅর্ডার। এবার এখানেও বলতো সেম থিং আমরা পাচ্ছি কিনা, যে HbS এই যে জিনটা দেখো, এই জিনটা সিকেল সেল অ্যানিমিয়ার জন্য রেসপন্সিবল তো? রেসপন্সিবল। হ্যাঁ। আবার যদি সিকেল সেল অ্যানিমিয়ার জন্য রেসপন্সিবল হয়, তাহলে তোমরাই বলো যে সিকেল সেল অ্যানিমিয়া হলে আরবিসিটা নরমাল আরবিসি না ফল্টি আরবিসি? ফল্টি আরবিসি। ফল্টি আরবিসি।
আর যদি ফল্টি আরবিসি হয় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই আরবিসিটা যদি কোনো একটা প্যারাসাইটের হোস্ট হয়, প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়ামের হোস্ট, তাহলে যদি প্লাজমোডিয়ামের হোস্ট হয় তাহলে বলতো প্লাজমোডিয়াম তার লাইফ সাইকেল রান করতে গেলে এই হিমোগ্লোবিনটা, প্রপার হিমোগ্লোবিন না পেলে তার লাইফ সাইকেল রান করা পসিবল হবে না স্যার। না। তাহলে বলতো প্লাজমোডিয়াম যদি না বাঁচে তাহলে আমি কি বলতে পারি যে ম্যালেরিয়া প্রিভেনশনে এইচবিএস এর একটা রোল আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এইচবিএস জিনটাকে খেয়াল করো, আমরা দুটো ভাবে ব্যবহার করলাম, তাই না? দ্যাট জিন ইজ রেসপন্সিবল ফর ফরমেশন অফ সিকল সেল অ্যানিমিয়া অ্যান্ড দ্যাট ইজ অলসো রেসপন্সিবল ফর প্রিভেনশন অফ ম্যালেরিয়া। তাহলে এখানেও বলো তো আমরা ওয়ান জিন মোর দ্যান ওয়ান ফেনোটাইপ এক্সপ্রেশন রান করাচ্ছি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এই স্যার, যে করাচ্ছি এই কন্ডিশনগুলোকে আমরা যে হেডলাইনের আন্ডারে ডিসকাস করি, দ্যাট ইজ নেমড অ্যাজ প্লিওট্রপিজম। প্লিওট্রপিজম। তখন তার নাম হচ্ছে প্লিওট্রপিজম, ঠিক আছে? তাহলে প্লিওট্রপিজম কি? যখন ওয়ান জিন is responsible for expression of more than one phenotypic characters, তখন তাকে আমরা প্লিওট্রপিজম বলে ডাকি, ঠিক আছে? যেমন কি সিকল সেল অ্যানিমিয়া যখন আমরা দেখছি তখন এইচবিএস যে জিনটা আছে, এই এইচবিএস জিনটার ক্ষেত্রে আমরা দেখব যে সে প্লিওট্রপিজম শো করছে। আবার তোমরা একটু আগে দেখলে যে স্টার্চ গ্রেনের সাইজ এবং সিড শেপ, এই দুটোর জন্য সেম একটা জিন আর রেসপন্সিবল। তাহলে এই দুটো জিনের ক্ষেত্রে আমরা প্লিওট্রপিজম, এই দুটো কন্ডিশন এক্সপ্রেস করতে দেখলাম। বলো এই প্লিওট্রপিজমের কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে বলার দরকার নেই, ক্লিয়ার না হলে বলো, ক্লিয়ার না হলে বলো, ক্লিয়ার হলে বলার দরকার নেই আলাদা আলাদা। কারো প্রবলেম আছে? বলছে আপনি স্যার স্যার। বলছে আরেকবার আপনি একটু তো বললে ভালো হতো স্যার, আরেকবার একটু বলে দিন। প্রথম থেকে যা যা বলেছি সেগুলো সব? এসি এর ফুল ফর্মটা কি বললেন? কোনটার বড়? কিসের ফুল ফর্ম? স্যার বলছে আপনি যে বললেন না যে প্রোটিন কিসের ফুল ফর্ম বলো, কিসের ফুল ফর্ম? সিকল সেল অ্যানিমিয়া, SCA ফর সিকল সেল অ্যানিমিয়া। ওকে, স্যার স্যার আপনি যে প্রোটিনটা বললেন না ভ্যারিং স্টোন দিয়ে ওই পরপর যেটা, ওটা কি মানে গ্লোবিন প্রোটিনের না? এটা শুধু বিটা গ্লোবিন, গ্লোবিন নয়, গ্লোবিনের আলফাটাও আমি এর মধ্যে ইনক্লুড করছি না, শুধু বিটা গ্লোবিন চেনের। হ্যাঁ শোনো, শুধু বিটা গ্লোবিন চেনের ওকে স্যার। সৌহার্দ্য কেন আনমিউট করছো বাবু? আওয়াজ আসছে নাকি স্যার? ভীষণ ভাবে বিচ্ছিরি ভাবে। আমার তো হেডফোন গোজা। কিছু বলবে যখন আমি জিজ্ঞেস করব তখন আনমিউট করবে, বাকি টাইম মিউটই থাকো সবাই। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে প্রত্যেকের প্লিওট্রপিজম? নিশ্চয়ই। প্রবলেম কারো থাকলে শুধু সে বলো, এখনো বলো, আমি ওয়েট করছি। প্লিওট্রপিজম নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা প্লিওট্রপিজম। স্যার বলছি এইচবিএস জিনটা কিভাবে ম্যালেরিয়ার প্রিভেনশন করছে ওটা একবার বলুন না স্যার। এইচবিএস যদি হয় তার মানে সেটা সিকল সেলের জন্য রেসপন্সিবল তো? এইচবিএস সিকল সেলের জন্য রেসপন্সিবল তো? কথা বলো। হ্যাঁ স্যার। তাহলে সিকল সেল মানে কি? সেক্ষেত্রে আরবিসিটা তো ফল্টি আরবিসি, তাহলে ফল্টি আরবিসি হ্যাঁ, কারণ স্যার। ফল্টি হিমোগ্লোবিন, আর এই নরমাল হিমোগ্লোবিনের উপর ডিপেন্ড করে প্লাজমোডিয়াম। নরমাল হিমোগ্লোবিনের উপর যদি প্লাজমোডিয়াম ডিপেন্ড করে তাহলে সেক্ষেত্রে এখন তো নরমাল হিমোগ্লোবিন নেই, তাহলে নরমাল হিমোগ্লোবিন না থাকলে প্লাজমোডিয়াম আর বাঁচলো না, আর প্লাজমোডিয়াম যদি না বাঁচে তার মানে বলো ম্যালেরিয়া হলো না, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আর কারো? আচ্ছা স্যার বলছি প্লিওট্রপিজম মানে এসসি এর সাথে কিভাবে রিলেট করে সেটা আরেকবার বলুন না।
তুমি বলো প্লিওট্রপিজম মানে কি বলো? when one gene when one gene is regulating two characters. টু ক্যারেক্টার্স বলিনি, মোর দ্যান ওয়ান ক্যারেক্টার্স বলেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো আচ্ছা ঠিক আছে, এই যে এইচবিএস যেটা আছে এটা একটা ক্যারেক্টার শো করছে সিকেল সেল অ্যানিমিয়াটাকে প্রিভেন্ট করছে, সরি ফর্ম করছে, আর 2 হচ্ছে ম্যালেরিয়াটাকে হুম। প্রিভেনশন করছে। তাহলে ওয়ান জিন ইজ রেসপন্সিবল ফর মোর দ্যান ওয়ান ক্যারেক্টারিস্টিক্স। তাহলে মোর দ্যান ওয়ান ক্যারেক্টারিস্টিক্স শো করছে মানে আমি এইচবিএস টাকে ওই জন্য প্লিওট্রপিক জিন বললাম। ওদিকে আর জিনটা যেটা স্টার্চ গ্রেন এর পরিমাণটা বা তার শেপটাকে এবং তার সঙ্গে সঙ্গে সিড শেপটাকে রেগুলেট করছিল, তখন আমরা ওই জিনটাকে প্লিওট্রপিক জিন বলেছিলাম, ঠিক আছে? বিকজ ওয়ান ইজ রেগুলেটিং মোর দ্যান ওয়ান ফেনোটাইপিক ক্যারেক্টার, ঠিক আছে? ক্লিয়ার। ওকে, আর কারো কোনো প্রবলেম প্লিওট্রপিজম? ওকে, নেক্সট। তোমরা দেখবে যে আমরা যখন এক্স এক্স আর এক্স ওয়াই এই দুটো কন্ডিশনের মধ্যে ঢুকবো, এক্স ওয়াই মানে আমরা বলতে পারি মেল, এক্স এক্স মানে ফিমেল, সেখানে দেখবে যে এক্স ওয়াই এখানে ওয়াই এর মধ্যে একটা এসআর ওয়াই জিন আছে, ঠিক আছে? ওয়াই এর মধ্যে একটা এসআর ওয়াই জিন আছে। এই এসআর ওয়াই জিনটা মেল ডিটারমিনেশনের জন্য রেসপন্সিবল। কিন্তু খেয়াল করো যেটা মেল তার মধ্যে তো এক্সও আছে, তাই না? ফিমেলে যদি এক্স এক্স কন্ডিশনটা একটা গোনাড তৈরির জন্য রেসপন্সিবল হয় ওভারি, তাহলে সেই এক্সটা তো কার বডিতেও আছে? মেলের বডিতেও আছে। মেলের বডি। তাহলে এখানে তো এর জন্য একটা ওভারি তৈরি হওয়া উচিত ছিল আর এর জন্য একটা টেস্টিস তৈরি হওয়া উচিত ছিল, কিন্তু আদতে কি সেটা হয়? হয় না, শুধু টেস্টিস তৈরি হয়। তার কারণ দেখো এই যে এসআরওয়াই জিনটা, এই এসআরওয়াই জিনটা একদিকে যেমন টেস্টিস তৈরিটাকে ইনডিউস করে, অন দা আদার হ্যান্ড এসআরওয়াই কিন্তু ওভারি যাতে না তৈরি হয় সেই ব্যাপারটাকেও খেয়াল রাখে। তাহলে বলো তো এসআরওয়াই জিন যেটা, এটাকেও কি আমরা প্লিওট্রপিক জিনের মধ্যে নিতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এসআরওয়াই হ্যাঁ, হয়ে গেল একটা স্যার। প্লিওট্রপিক জিন। তাহলে তোমরা কতগুলো এক্সাম্পল এখান থেকে জেনে গেলে প্লিওট্রপিক জিনের। এখান থেকেই এক্সামে কোশ্চেন ফর্ম করবে, বলবে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ আ প্লিওট্রপিক জিন। ধরো তোমাকে একটা এক্সাম্পল